আচ্ছা, আমরা যেখানে ছিলাম ওখান থেকে শুরু করি আবার। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, অন দ্য ডে দ্য পেমেন্ট ইজ ডিউ, মানে যেই দিন টাকাটা দেওয়ার কথা, ধরেন এটা 30 তারিখ দিতে হবে। The Tampon purchased the Brazilian reals at the spot rate of 0.6317. যেহেতু সে ডিসিশন নিয়েই ফেলছিল যে সে স্পট থেকে কিনবে আর কি, মানে ওই দিন 30 তারিখে যা রেট থাকবে সে বাজারে যা পাবে ব্যাংক থেকে কিনে নিয়ে সে কোম্পানিকে দিয়ে দিবে। এটা তার ডিসিশন ছিল, এটা হয়তো তার অ্যানালাইসিস ছিল এরকম যে দাম কমতে পারে বা বিভিন্ন ফ্যাক্টর সে চিন্তা করছে। বাট প্রশ্ন কি বলছে দেখেন, হাউ মাচ would Tamcon have saved or lost by hedging with a forward contract? এখানে এখন কম্প্যারিজনটা জানতে যাচ্ছে, যদি সে হেজিং করতো বা ফরওয়ার্ড কন্ট্রাক্টে ইনভলভ হইতো বা সিটি ব্যাংকের কথাটা যদি সে শুনতো, তাহলে তার আসলে কত লাভ বা ক্ষতি হইতো, এটাই তো বিষয়। কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি যে তার লাভ হইতো, তাই না? সিটি ব্যাংকের কথা শুনলে তার লাভ হইতো। সিটি ব্যাংক তাকে রিয়াল দিতে চাইছিল 61 পয়সায়, কিন্তু ভদ্রলোক তার কথা না শুনে স্পট ডেটে কিনছে 63 পয়সায়। তো স্বাভাবিকভাবেই তার 2 পয়সা করে লস হয়েছে। মানে খোলা চোখে দেখা যাচ্ছে, কারণ তাকে তো আসলে কিনতে হতো কি, ব্রাজিলিয়ান রিয়াল কিনতে হতো, ডলার কিনতে হতো না। কিন্তু ওই ট্যামকনের কাছে আছে ডলার, ডলারের বিনিময়ে সে রিয়াল কিনবে। তো রিয়ালের রেট ছিল 61 পয়সা, যদি সে ব্যাংকের সাথে কন্ট্রাক্টে যাইতো তাহলে 61 পয়সা কিনতে পারে। আর যেহেতু সে যায় নাই, স্পট ডেটে অর্থাৎ 30 তারিখে রিয়াল টু ডলারের রেট ছিল 63। সো এখানে যদি সে হেজিং করতো বা ফরওয়ার্ড কন্ট্রাক্টে গেলে তার লাভ হওয়ার সম্ভাবনা ছিল, সেভিংস হইতো, আসলে তার কারেন্সি কিনতে 2 টাকা বাঁচতো। তো সেটা কত? সেটা হচ্ছে 24,686 ডলার। এই 24,000 ডলার সে সেভ করতে পারতো। এখন এই ক্যালকুলেশনটা কিভাবে করছে? 86,000 ডলার সে 24,000 ডলার কোথা থেকে পাইল? চলেন একটু ক্যালকুলেশনটা করি, খুব সিম্পল ক্যালকুলেশন। এমএস ওয়ার্ডে নিয়ে আসলাম। তার টোটাল বিলটা কত ছিল? তার বিল ভ্যালু ছিল 12,072, 12,72,500 ব্রাজিলিয়ান রিয়াল তাকে দিতে হবে। জাস্ট কনভার্ট করলেই হয়। ফরওয়ার্ড কন্ট্রাক্ট অনুযায়ী, যেহেতু ফরওয়ার্ড কন্ট্রাক্টের কথা বলছে, আমরা দুটাই কম্পেয়ার করব আসলে। ফরওয়ার্ড কন্ট্রাক্টে যদি যাইতো তাহলে তার কত ডলার লাগতো এই পরিমাণ রিয়াল কিনতে? 12,72,500 ব্রাজিলিয়ান রিয়াল। এটাকে ডলারে কনভার্ট করি। ব্যাংকের দেওয়া যে রেটটা ছিল, কোন রেটটা নেবে? এখানে কিন্তু দুইটা রেট দেওয়া আছে, 61 আছে, 64 আছে। প্রথম প্রথম এগুলো একটা কনফিউশন লাগে, 2-3টা অঙ্ক করার পরে ক্লিয়ার হয়ে যায়। যদি ইম্পোর্টার হয়, খেয়াল রাখবেন, যদি ইম্পোর্টার কেস দেয়, কোনো কেস স্টাডি দেখবেন, যদি ইম্পোর্টার কেস হয়, যেমন ট্যামকন এখানে কিন্তু ইম্পোর্টার হলে সে এই রেটটা ইউজ করবে, টু পারচেস। আর যদি এটা অন্য এক্সপোর্টার কেস হতো তাহলে এই রেটটা ইউজ করবে, সেলিং রেটটা। সো ওই এক্সাম্পল আমি পাবো, বাট এখানে আমরা আসি হলো ইম্পোর্টার কেস, যেহেতু তাকে ডলার দিয়ে ব্রাজিলিয়ান রিয়াল কিনতে হবে। তো এই পরিমাণ ব্রাজিলিয়ান রিয়াল কিনতে তার কত ডলার খরচ হবে, এটাই বের করাই আমাদের কাজ। 0.6123 ডলার, এটা হলো ইউএস ডলার। আচ্ছা, যদিও ডলার সাইন আসলে পেছনে থাকে, দিলাম আর কি।
একটু গুণ করে নেই 12,72,500 ইন্টু 0.63 না সরি 6123 77 77915 এটা ইউএস ডলারে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ 12 লাখ ব্রাজিলিয়ান রিয়াল কিনতে আমার ডলার খরচ হবে এইটা 7,79,151 টাকা 75 পয়সা বা যেটা 152 হবে আর কি 152। এখন ভদ্রলোক করছে কি স্পট রেট থেকে কিনছে, স্পট মার্কেটে তার কত খরচ হচ্ছে এটা একটু বের করি। স্পট মার্কেট সেম জিনিস, শুধু রেটটা চেঞ্জ হবে। স্পট রেট ছিল কোনটা, এইটা 63 6317 ঠিক আছে না 12,72,500 ইন্টু 0.6317 আসবে ডলার 803,803,838 দুটা ডিফারেন্স কত, দুটার ডিফারেন্সটা দেখতে হবে -779,152 আমরা রেজাল্ট পেয়ে গেছি। সেভিংস ওইটাই 24,686। আচ্ছা এই ক্যালকুলেশনটা ক্লিয়ার? কোনো প্রশ্ন কোনো ডিসকাশন লাগবে কিনা? রানী ভাই আছে? ফয়সাল ভাই হ্যালো? আচ্ছা 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 এই ক্যালকুলেশনটা মানে পরিষ্কার কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ওকে, না বোঝার কিছু নাই, খুব সিম্পল ক্যালকুলেশন। যেহেতু কম্প্যারিজন আমার সেভিংস হলো না লস হলো, আমার দুইটা খরচ বের করে যে ডিফারেন্স বের করি তাহলে তো বুঝতে হবে। তো ফরওয়ার্ডে গেলে তার লাগতো 7,79,000 কিন্তু স্পটে যাওয়ার কারণে তার লাগছে 8,03,000। যেহেতু ওটা সে মিস করছে সো ল্যাঙ্গুয়েজটা ওইভাবেই দিছে উড হ্যাভ বা উড হ্যাভ সেভড, সে 24,000 টাকা সেভ করতে পারতো কিন্তু পারেনি। এখন এটাকে দুই ভাবেই করা যায়, এই প্রশ্নটাকে ঘোরানো যায় যে সে ফরওয়ার্ড কন্ট্রাক্ট করছে কিন্তু স্পট রেট ওই দিন এত ছিল। এখন প্রশ্নটা ঘুরাইলে এরকম, যদি সে স্পট রেটে যাইতো তাহলে তার লাভ বা ক্ষতি কত হইতো, তো ঘুরে ফিরে এই ক্যালকুলেশনটা করলে আমি রেজাল্ট পেয়ে যাই। আচ্ছা দেখি আরেকটা ম্যাথ দেখি আমরা, দেখেন সেম জিনিস same structure, and Capona Industries has purchased equipment from a Korean firm. Achha, এটা importer case for a total cost of এইটা এত Korean on. The firm has to pay in 90 days. The firm has to pay in 90 days. No problem. JP Morgan, at a bank name, JP Morgan has given the firm a 90-day forward quote US dollar against Korean won, এটা মানে জাপানি ইয়েন আর ওনের দাম তো অনেক কম, এই কারণে 0.000971
to purchase Korean on forward and 0.0010 এটা হলো selling rate Korean on আচ্ছা Kapuna decided to wait and purchase the Korean on the spot market on settlement date একই case on the date the payment is due Kapuna purchased the Korean on the spot market at a rate of এইটা স্পট মার্কেটে এটাতে কিনলো আচ্ছা ভালো কথা how much would Kapuna have saved or lost by hedging with a forward contract এমনি খালি চোখে কি মনে হচ্ছে এটাতে আগের কেস আর এই কেসটা সেম জাস্ট নাম আলাদা আর কারেন্সিটা চেঞ্জ করে দিয়েছে এটাতে যদি ফরওয়ার্ড কন্ট্রাক্টে যাইতো আর কিন্তু যে ফরওয়ার্ডে সে যায়নি গেছে স্পটে এটাতে লস না লাভ ক্যালকুলেশন আমরা পরে করবো আগে খালি চোখে আমরা বুঝি কিনা খালি চোখে বুঝতে পারলে বুঝবো যে ক্লিয়ার লাভ লোকসানটা বুঝতে পারলে ক্যালকুলেশন তো এটা ডাল ভাত কি মনে হয় স্পটে কিনলে তো লস করছে স্পটে কিনে লস কিন্তু প্রশ্নটা বলছে কিন্তু দেখেন এখন কিন্তু আমাকে এখানে একটু ট্রিকি ব্যাপারটা আপনি কিন্তু আপনার কনসেপ্ট ঠিক আছে স্পটে কিনলে লস হবে প্রশ্ন ডিমান্ড করছে যদি সে এখানে যদির কথা আছে যদি সে ফরওয়ার্ডে খেলতো তাহলে তার কি হইতো যেহেতু স্পটে কিনে লস খেয়ে ফেলছে অলরেডি লাভ হইতো সেভিংস এইটা এখানে আমরা এমসিকিউর ক্ষেত্রে এখানে একটু সতর্কতার বিষয় আছে অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার হওয়া সত্ত্বেও আমরা প্রশ্নের উত্তর ভুল দিতে পারি যেহেতু সময় কম থাকে তাড়াহুড়া থাকে হ্যাঁ খালি চোখে কম্পারিজন করে আমি বুঝে ফেলছি যে স্পটে লাভ হয় নাই তার মানে তার ফরওয়ার্ডে গেলে লাভ হইতো ওই কথাই জানতে চাইছে সেটা কত এখন এখানে দুই ধরনের ফিগার দেওয়া আছে কনফিউজ করার জন্য এখন আমি ক্যালকুলেশন করে বের করে নিতে পারি ক্যালকুলেশন দরকার নাই এখানে রেডিমেড আছে দেখাই $286 সেভিংস হইতো যদি সে ফরওয়ার্ডে কন্ট্রাক্ট করতো আর কি $286 সেভিংস $286 কিভাবে হয়েছে দেখি Purchasing the Korean on the spot market cost Kapuna তার স্পট মার্কেটে কিনে খরচ হয়েছে $11,546 কিন্তু যদি সে ব্যাংকের জেপি মর্গানের কাছে যাইতো তাহলে তার লাগতো হলো $11,260 এটা ডিফারেন্স 286 অর্থাৎ $286 সেভিংস হইতো স্যাম্পল দেখি আর কি আছে এখানে এক্সপোর্টার দিয়ে যে এক্সাম্পল আছে এক্স্যাক্টলি কত নাম্বার একটা খুঁজতে হবে বাট জিনিসটা সেম খালি উল্টে যাবে আর কি আর আরেকটা বাড়তি ফাংশন আছে সেটা হলো আপনার যে ইন্টারেস্ট রেট অ্যাডজাস্টমেন্টের একটা অঙ্ক আছে দেখেন এইটাতে যে কস্ট অফ ফান্ড এই প্রশ্নটা একটু পড়েন ফরওয়ার্ড কন্ট্রাক্টে যে যাবে তিনটা অপশন আছে এখানে সম্ভবত যাই থাক এই যে 90 ডেজ বা 30 ডেজ ওয়েট করবে সেখানে তো একটা ইন্টারেস্ট রেটের ব্যাপার থাকে কস্ট অফ ফান্ডের বিষয় থাকে সেটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করব জাস্ট এই অঙ্কের টেকনিকটা একটু দেখব Balazit Incorporation purchased machinery from a Japanese firm
and ভাইয়া স্ক্রিন তো দেখা যাচ্ছে না মনে হয়। ও দেখা যাচ্ছে না, সরি আচ্ছা দেখাচ্ছে, তাহলে তো আগেরটাও দেখতে পারেননি। না ওই ক্যাপনা তো দেখলাম। আচ্ছা আপনার $286 ক্যালকুলেশনটা আমি দেখাইছিল এই শিট থেকে, মানে দেখতে পারেননি। আচ্ছা কোথায় ছিলাম, 9 নম্বরে। হ্যাঁ আচ্ছা দেখেন, Balajit Incorporation purchased machinery from a Japanese firm and will have to pay, অনেক বড় ফিগার ইএনএ আছে এই জন্য ফিগারটা বড় হয়েছে আর কি, সম্ভবত 17,000 মানে 27 কোটি সামথিং in 90 days, অর্থাৎ বিজনেস কন্ট্রাক্টটা 90 দিনের। Balajit has 3 choice, তিনটা অপশন আছে। একটা হচ্ছে আগের অঙ্কগুলোতে আমি দেখছি দুইটা অপশন নিয়ে কথা বলছি আমরা, এখানে একটা অপশন বেশি আছে। সেটা কি? Wait 90 days and purchase the yen on the spot market on the settlement date. এটা তো ক্লিয়ার। স্পট মার্কেটের ফাংশনটা কি আসলে? জাস্ট বসে থাকতে হবে, ওই নির্দিষ্ট ডেটে আমি জিনিস কিনবো, ছেড়ে দেবো। আচ্ছা, এন্টার ইনটু এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমি বুঝে গেছি যে কিভাবে ব্যাংকের সাথে ডিল করতে হয়। Enter into a forward contract with a rate of 105 yen per dollar to buy the required yen on the settlement date. অর্থাৎ ওই সেটেলমেন্ট ডেটে $105 কেনার সুযোগ আছে যদি ফরওয়ার্ড কন্ট্রাক্টে যায়। আর থার্ড অপশন হচ্ছে পারচেজ দ্য yen টুডে। পারচেজ দ্য yen টুডে, কারো কেউ ফ্যান চালাচ্ছেন মনে হয়। আচ্ছা the purchase the yen today on the spot market at a rate of purchase the yen today on the spot market at a rate of 102। দেখেন এই কথাটা স্পটের কথা কিন্তু বলছে, স্পট কিন্তু দুই ভাবে হইতে পারে, কারণ স্পটটা কিন্তু আপনার নিজের নিয়ন্ত্রণে, আপনি কারোর সাথে বাইন্ডিংস না, আপনি আজকেও কিনতে পারেন, 90 দিন পরেও কিনতে পারেন। অপশন 1 এ বলছে যে স্পট থেকেই কিনবো কিন্তু 90 দিন পরে কিনবো, অথবা 90তম দিনে যে আমি কিনবো, এটা একটা অপশন। আবার স্পট থেকেই কিনবো কিন্তু ওটা আজকেই কিনে রাখবো। ব্যাপারটা দেখেন, 1 নাম্বার অপশন আর 3 নাম্বার অপশনের মধ্যে পার্থক্যটা কোথায়। থার্ড অপশনে দেখেন এটাও স্পট মার্কেট, বাট আমি আজকে স্পট মার্কেট থেকে কিনে এটাকে স্টোর করব 90 দিনের জন্য। তো যদি আগাম কিনে ফেলি, কিনে আমি স্টক করি, টাকাটা আমার আটকায় গেল, টাকা কিন্তু আমার রিজিড হয়ে গেছে, তাহলে দেখা গেছে আজকে রেটটা কম, 102 টাকায় কিনতে পারতেছি, আর ব্যাংক যেহেতু আমাকে 90 দিন পর 105 টাকা হবে এটা কনফার্ম করছে। কনফার্ম বলতে একটা প্রেডিকশন থেকেই তো করে, ব্যাংকেরও ক্যালকুলেশন আছে, ব্যাংকও লস খাইতে পারে ফরওয়ার্ড কন্ট্রাক্টে যে ইন সাম কেসেস। সো আপনার এটা সবকিছু আসলে প্রেডিকশন নির্ভর। তো 102 টাকায় যদি আমি আজকে কিনে রাখি, তাহলে এতগুলো টাকা যখন আমার আটকায় যাবে, তাহলে এটা তো একটা মার্কেট রেট আছে, তো সেটা মিনিমাম কত 6%, সর্বনিম্ন একটা রেট আমি যদি বন্ডেও ইনভেস্ট করতাম 90 দিনের জন্য, এটা একটা অপরচুনিটি কস্ট। হ্যাঁ, আমি এই ডলারটা কিনে পে করতে হবে তাকে 90 দিন পরে, এখনই কিনে রাখতেছি, টাকাটা আটকায় গেল আমার। কিন্তু এটা না করে আমি এটা বন্ডেও খাটাইতে পারতাম, যে বন্ড থেকে শর্ট টার্ম একটা বন্ড যদি আমি ধরতাম, তাহলে সেখান থেকে আমার 6% ইন্টারেস্ট আসতে পারতো। দিস ইজ দ্য অপরচুনিটি কস্ট। এবং যখন এটাকে এক্সিড করবে 6%-এর জায়গায় যদি আমার 8% রিটার্ন আসে এই কাজ করে, তাহলে আমি এই থার্ড নাম্বার অপশনটা চুজ করব। তো এই অপরচুনিটি কস্টের বিষয়টা মাথায় রাখতে হবে। অপরচুনিটি কস্টের আরো অনেকগুলো সিনোনিম পাবেন, লাইক হার্ডল রেট। হার্ডল রেট বলে একটা শব্দ ইউজ করে তারা। আচ্ছা, জাপান এন্ড দ্য ইউএস, অর্থাৎ জাপান এবং ইউএস এর বন্ড মার্কেটের রেট অফ রিটার্ন মোটামুটি একই রকম, এটাই বলতেছে যে 6% হতে পারে অ্যাপ্রক্সিমেটলি। অ্যাজুমিং Balajit risk averse, what is the best option? রিস্ক অ্যাভার্স বলতে যে এরা বেশি ঝুঁকি নেয় না, ওরা ঝুঁকি অ্যাভয়েডিং টেন্ডেন্সিটাই বেশি, দ্যাট মিনস আপনার রিস্ক অ্যাভার্সিং। তো রিস্ক অ্যাভার্সিং কোম্পানি হিসেবে বালাজিতের কি করা উচিত, কোনটা তার বেস্ট অপশন হতে পারে?
তো এই ক্ষেত্রে আমার আসলে তিনটা অপশনকেই একটু একটু করে দেখতে হবে, তারপরে আমি তিনটা ফিগারের মধ্যে থেকে যেটা সবচেয়ে ছোট সেটাকে বেছে নেব। তো আপাতত সেটা এখানে দেখা যাচ্ছে যে এন্টার ইনটু দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু পারচেজ দ্য ইয়েন, এন্ড কেন সেটা প্রুভ করতে হবে ম্যাথমেটিক্স দিয়ে। আচ্ছা, এখানে দেখেন আমাকে অপশন কিন্তু তিনটা, বাট ক্যালকুলেশন দুইটা করলেই হবে। এর কারণটা কি বলেন তো? এখানে তো তার তিনটা চয়েস আছে, তো নরমালি একটা ম্যাথমেটিক্যাল ডিসিশন নিতে গেলে তো আমার তিনটা ম্যাথই করা দরকার, তা কিন্তু করতে হচ্ছে না, আমাকে দুইটা অঙ্ক করলেই হবে। শুধু অপশন 2টা দেখতে হবে আর অপশন 3টা দেখতে হবে, অপশন 1 দেখতে হবে না, কারণ 90 দিন পরে কি রেট আসছে বা আসবে এটা কিন্তু এখন আমরা জানি না। 90তম দিনের কোনো রেট প্রেডিকশন এখানে দেওয়া নেই, এখানে 106 হবে না 105 হবে, নোবডি নোজ। যেহেতু সেটা কেউ জানি না, সো এটা নিয়ে ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ মোটের উপর অপশন দুইটা, আইদার স্পট অর ফরওয়ার্ড। Since Balaji is risk averse, the company should not wait to purchase the yen. The company should not wait to purchase the yen. The cost of the forward contract is, forward contract এর cost কত হতো? এটাকে জাস্ট ডলারে কনভার্ট করে নিছে, 27 কোটি না কত, এটাকে ইয়েন এর রেট দিয়ে ভাগ করলে আমি ডলার পাবো। ডলারটা হচ্ছে 26,40,338 ডলার। এখন এটাকে আমি ওই রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট বা অপরচুনিটি কস্ট দিয়ে অ্যাডজাস্টমেন্ট করব। এটার ভ্যালু কত? ক্যালকুলেশনটা এরকম হবে, ক্যালকুলেশনটা খেয়াল করেন, আমি সেটগুলো দিয়ে দিব, জাস্ট কনসেপ্টটা রাখেন। ফরওয়ার্ড কন্ট্রাক্টে গেলে এবং সে যদি এই টাইম ভ্যালু অফ মানিটা কনসিডার করে, সেক্ষেত্রে তার অ্যাকচুয়াল পেমেন্টটা হবে এরকম 26,01,318 ডলার। আর যদি সে আজকেই ডলারটা কিনে, আজকেই 90তম দিনের প্রথম দিনই যদি সে স্পট মার্কেট থেকে মালটা কিনে স্টক করে, সেক্ষেত্রে তার ভ্যালুটা আসবে এরকম। এখানে একটা ক্যালকুলেশন টেকনিক কিন্তু একটু আলাদা আগেরটার থেকে। আগেরটা দেখেন প্রথমে ইয়েন কে ডলারে কনভার্ট করা হয়েছে, তারপরে ইন্টারেস্ট রেটটা অ্যাডজাস্ট করা হয়েছে ফরওয়ার্ডের ক্ষেত্রে। আর স্পটের ক্ষেত্রে প্রথমে ইন্টারেস্ট রেটটা অ্যাডজাস্ট করে তারপরে এটাকে কনভার্ট করা হয়েছে। তাতে আসবে হলো 26,76,000। তো আমার যেটা দেখার বিষয় সেটা হলো কোনটাতে লাভ বেশি। তো ফরওয়ার্ডে লাভ বেশি, কারণ ফরওয়ার্ডে গেলে আমার খরচ হবে 26,01,000, আর স্পটে যদি আজকেই কিনে ফেলি সেক্ষেত্রে আমার লোকসান হবে 26,76,000 ডলার খরচ হবে। এই হলো কম্পারিজন। এরকম এক্সাম্পল দুইটা আছে অনলি, বাট যে কোনো একটা শিখলেই যথেষ্ট। ক্যালকুলেশন গুলো খুবই ছোট, মূল জিনিসটা হলো কনসিডারেশনটা, আসলে কি বোঝাতে চাচ্ছে আর প্রশ্নে কোনো ম্যার প্যাচ আছে কিনা, তেমন কোনো প্যাচ নাই, এবং ক্যালকুলেশন গুলো অত ডিফিকাল্ট না। আর এক্সপোর্টার ইম্পোর্টার যাই থাক, সব ক্যালকুলেশন মোটামুটি একই রকম। আর অঙ্কের চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টার মানে এই টপিকটাতে, সেটা হলো বিভিন্ন ধরনের ফরেন ট্রেড রিলেটেড কনসেপ্ট আছে, টার্মিনোলজি আছে, সেগুলো একটু দেখবেন। সেগুলো খুব কঠিন কিছু না, এবং ব্যাংকারদের জন্য এটা খুবই সহজ একটা সেকশন। সবই ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিলেটেড টার্ম গুলো আছে। তারপরে আমি আর 10 মিনিট একটু দেখাচ্ছি, অঙ্ক আর নাই, অঙ্ক শেষ, এই দুইটা অঙ্কই। কনসেপ্ট গুলো একটু দেখে দিই। ডেফিনেশন টাইপের, আচ্ছা ফরফেটিংটা তো বলেছিলাম না, তুমি দেখেছিল ফরফেটিং।
আচ্ছা একটা ডেফিনিশন আছে কনসাইনমেন্ট কনসাইনমেন্টটা কি কনসাইনমেন্ট এটা মূল বইতেও পাবেন এগুলো একদমই ডেফিনেশন আকারে মানে ছোট শর্ট নোট আকারে দেওয়া আছে জাস্ট এক নজর দেখলেই মনে পড়বে কনসাইনমেন্টের ডেফিনেশনটা আমরা একটু দেখে যাই কনসাইনমেন্ট takes place when an exporter sends goods to be sold to an importer অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে একজন এক্সপোর্টার কিছু গুডস একজন ইম্পোর্টারের কাছে পাঠাচ্ছে the importer will pay the exporter once the goods are sold অর্থাৎ যখনই মালটা বিক্রি হবে তখনই সে বিল পরিশোধ করতে বাধ্য থাকবে এই সিস্টেমটার নাম হচ্ছে কনসাইনমেন্ট আচ্ছা এখানে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ডিল করে ব্যাংক দুইটা ব্যাংক এক্সপোর্টারের ব্যাংক এবং ইম্পোর্টারের ব্যাংক দিস ইজ কল্ড কনসাইনমেন্ট অর্থাৎ কনসাইনমেন্টের মূল বিষয়টা হচ্ছে যে আমি এক্সপোর্টার মাল পাঠালো ইম্পোর্টারের কাছে এবং ইম্পোর্টার যখন মালটা তার ডোমেস্টিক মার্কেটে এটা সেল করতে পারবে বা সেল করবে তখনই সে বিলটা পরিশোধ করবে আচ্ছা সাইড ড্রাফট এটা ইম্পর্টেন্ট টার্ম সাইড ড্রাফট সাইড ড্রাফটটা কি সাইড এই সাইড মানে দেখা সাইড ড্রাফট and side drafts are bills for imports payable upon receipt আমরা অনেকে বলি যে সাইড এলসি সাইড এলসি এটাই হলো সাইড ড্রাফটস সাইড ড্রাফট হলো সেটাই যখন আপনার কাছে মালটা পৌঁছে যাবে দেখা মাত্র আপনাকে এটা দিতে হবে এটা সিম্বলিক কথাটা মাল তো আর সিটাং যায় দেখবেন না আপনার কাছে যখন ডকুমেন্টটা পৌঁছে যাবে জাহাজের ক্যাপ্টেনের সই করা ডকুমেন্ট যেন চিটাং পৌঁছে গেছি এটা সরাসরি ব্যাংকে চলে আসে আর এখন তো ইমেইলে চলে আসে ফ্যাক্সে আসে তো এইটা আপন ইম্পোর্টস বিল ফর ইম্পোর্টস পেয়াবল পেয়াবল কার জন্য ইম্পোর্টারের জন্য পেয়াবল ইম্পোর্টার হলো ক্রেতা ইম্পোর্টারের জন্য পেয়াবল আপন রিসিট অর্থাৎ এই ডকুমেন্টসটা এবং মাল যে পৌঁছে গেছে এই সংবাদটা পাওয়ার সাথে সাথে আপনাকে এই টাকাটা দিয়ে দিতে হবে দিস ইজ কল্ড সাইড ড্রাফট আচ্ছা ইউরো মার্কেটস ইউরো মার্কেটটা কি ইউরো মার্কেটের সাথে ডেফিনেশনটা এরকমই ইউরো মার্কেটস দ্য মার্কেটস ওয়্যার ব্যাংকস ডিল ইন এ কারেন্সি আদার দ্যান দেয়ার ওন অর্থাৎ যেই মার্কেটে ইউরো মার্কেট বলতে ইউরোপের কোনো বাজারকে বোঝায় না এটা একটা কনসেপচুয়াল হাইপোথেটিক্যাল মার্কেট আর কি ভার্চুয়াল ডেফিনেটলি যে এমন কোনো অর্থাৎ হোস্ট কান্ট্রির কারেন্সি বাদে অন্য কোনো কারেন্সিতে যে প্র্যাকটিসটা হয় যে ট্রেডিংটা হয় সেটাই আসলে ইউরো মার্কেট আদার দেন দেয়ার ওন কারেন্সি For example, euro dollars are US dollars held by banks that are outside of the US. আচ্ছা এখানে ডিসকাউন্ট আর প্রিমিয়ামের ম্যাথ আছে ডিসকাউন্ট এটা দেখলে বুঝতে হবে খুব সহজ আচ্ছা এটা দেন টাইম ড্রাফট টাইম ড্রাফট হলো সাইড ড্রাফটের জাস্ট অপোজিট এটাও বিল পরিশোধযোগ্য বাই দ্য ইম্পোর্টার টু দ্য এক্সপোর্টার সেটা হলো টাইম ড্রাফটটা হলো একটু সময় নেওয়া দীর্ঘায়িত অর্থাৎ মাল এসে পৌঁছাইলেই যে আমাকে দিতে হবে ব্যাপারটা এরকম না এটার জন্য আমি একটু বেশি সময় পাবো টাইম ড্রাফটস আর বিলস দ্যাট must be paid at a specific time or upon completion of an obligated action অর্থাৎ একটু লেন্দি but time draft এটা সরাসরি concern to the exporter will ask for time draft from
their respective bank. টাইম ট্র্যাপটা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদান্তে অর্থাৎ বিজনেসটা শেষ হলে upon the completion of the obligation or completion of the trade যে বিলটা সে রিসিভ করবে এই এগ্রিমেন্টের নামটাই হলো আসলে টাইম ট্র্যাপ। Sorry. এটা একটা প্রশ্ন দেখেন, the euro currency market is which of the following? Euro currency market is which of the following? একটা হচ্ছে the short term portion of euro market. এগুলো সব অবশ্য বিস্তারিত বইতেও পাবেন না তেমন, জাস্ট আমাদের মনে রাখতে হবে, এগুলো কিছু মুখস্থ বিদ্যা খাটতেই হবে। এগুলো ইউরো কারেন্সিও আমরা দেখি নাই, ইউরো মার্কেটেও যাই নাই কখনো। ইউরো কারেন্সি মার্কেট হলো যে ইউরো শর্ট টার্ম পোর্শন, অর্থাৎ লং টার্মও আছে তার মানে, কিন্তু লং টার্মটাকে ইউরো কারেন্সির মধ্যে ধরা যাবে না, শর্ট টার্ম পোর্শনটা এরকম। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলো পাবলিকেশনে পাওয়া যায়, এটা রিটায়ার্ড কোশ্চেন, আগে বিভিন্ন পরীক্ষায় আসছে এই কোশ্চেনটা। Which of the following factors does not affect foreign currency exchange rates in a floating exchange rate system? প্রশ্নটা ক্লিয়ার কিনা? Which of the following factors does not affect foreign currency exchange rates in a floating exchange rate system? এই বিষয়টা হচ্ছে কোন পরিবেশের কথা বলা হয়েছে। আমরা তো দুইটা এক্সচেঞ্জ রেট সিস্টেমের সাথে পরিচিত হয়েছি, যে একটা হলো ম্যানেজ ফ্লোট আর একটা ফ্লোট বা ওপেন ফ্লোট। তো ওপেন ফ্লোটের ক্ষেত্রে এখানে নিচের কোন ফ্যাক্টরটা ইনভলভ না বা রিলেটেড না। অপশনগুলো দেখি আমরা, যে ম্যানেজ ফ্লোটের ক্ষেত্রে ইনফ্লেশন রেট একটা ফ্যাক্টর, ডিমান্ড সাপ্লাই বা আদার্স ফ্যাক্টর গুলা, ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টর সবই ইনভলভ, যেগুলো ফ্রিলি মার্কেট সিচুয়েশনের কারণে উঠতে পারে নামতে পারে। ইন্টারেস্ট রেট একটা ফ্যাক্টর, পলিটিক্যাল স্ট্যাবিলিটি একটা বিষয়, কিন্তু প্রাইস অফ বেঞ্চমার্ক কমোডিটি, প্রাইস অফ বেঞ্চমার্ক মানেই হলো কন্ট্রোলড একটা সিচুয়েশন। বেঞ্চমার্ক ব্যাপারটাই একদম একটা মাইলস্টোনের মতো, একদম খুঁটি গেড়ে বসা। তো যেটা দ্যাট মিনস এটাকে এলাবোরেট করলে যেটা পাই সেটা হলো কন্ট্রোলড বা ইন্টারভেনশন। দেখেন, in a floating exchange system a benchmark is not used. floating exchange system এ benchmark বা একটা ক্যাপ অর সিলিং ইউজ করা হয় না। এই প্রশ্নটা বিভিন্ন সময় আসছে, একই সেন্টেন্স ইউজ করা আছে, একটু এদিক সেদিক করে নেই। তাহলে এই হলো অবস্থা। এখানে এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, এখানে মোটেই আছে 70 কোশ্চেন্স, 50% তো আমরা দেখে ফেললাম। যদি সময় হয় উইলি বা যে কোনো বই, নাথানের বইটা দেখেও এক নজর পড়তে পারেন, আর যদি নাও পড়েন কোনো সমস্যা নাই, এখানে যা আছে এবং নিচে যে এক্সপ্লেনেশন গুলো আছে এগুলো দেখলে আমরা থিওরি প্র্যাকটিসটা হয়ে যাবে, অন্তত এই টপিকটার জন্য এই এমসিকিউ শীটটা এনাফ। মূল টেক্সট বুক না পড়লেও চলবে, সবকিছুই আছে। এটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর নেক্সট ক্লাসটা অবশ্যই মঙ্গলবারই নিব, আর ফ্রাইডেতে অ্যাটেন্ড করতে পারবো কিনা শিওর না, ফ্রাইডেতে ঢাকায় থাকবো আর কি। যদি পারি আমি আগে লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন ছিল না, কিন্তু একতরফা হয়ে গেল। হ্যাঁ, বলেন। জয়েন করতে পারি নাই, খুব বেশি আগায় নাই, আপনার দেরি হচ্ছে দেখে আমরা অনেক স্লোলি আসছি।
ফরওয়ার্ড হেজিং ওগুলো টার্ম নিয়ে আলোচনা করছিলেন কি? ওটা তো মানে গত কাকে বলে গত জন্য? গত সেশনে আপনি ছিলেন না, না? আমরা যে ফরওয়ার্ড অপশন নিয়ে যে লাস্ট যে ক্লাসটা করছি ওটা তো মনে হয় আপনি ছিলেন না, গত মঙ্গলবারে। ওটা আমরা শেষ করে দিছি ওই দিন, আর ওটা রেকর্ড করা আছে, আপনাকে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আর ওইটার মেলটা কি পাইছিলেন? মেল তো দিছি সবাইকে, প্রতিটা ক্লাসের শেষে সবাইকে মেল দিই, ক্লাস করুক না করুক। আর এমনি একটু আপনি সংক্ষেপে একটু বলুন একটু। না, ওটা সংক্ষেপে বলার মতো বিষয় না, এই 5 মিনিটে বলা সম্ভব না। আপনি একটু পড়ে নিন, একটা শিটও দিছি মনে হয়, যদি না দিই আমি তারপরে দিব। আর আজকের টপিক ছিল এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে 2 মিনিটটা আমি বলতে পারি। বাইজিদ ভাই, জি ভাই। তাহলে কি কোনো প্রশ্ন নাই? না, মোটামুটি তো বুঝলাম। না, এটা মানে আপনি তো সিনিয়র ব্যাংকার, আপনার জন্য আসলে পরিচিত সব টার্ম গুলাই আশা করি। আর যারা একটু ফরেন এক্সচেঞ্জে কাজ করছে ওদের জন্য এটা আরো সহজ, একটা মাখন টাইপের একটা টপিক। আমি তো ওইভাবে ফরেন হ্যাঁ, এক্সচেঞ্জে সরাসরি ডিল করি নাই, প্রজেক্ট ফাইন্যান্সে কাজ করতে গেলে ফরেন এক্সচেঞ্জ 50% আসতো আর কি, এই হিসাবে কিছুটা, হ্যাঁ ধারণা কিছুটা আছে আছে। আর কি। এই চলে আর কি, এটা দিয়ে যাচ্ছে। তো এটার এত এক্সপার্ট হওয়ার কিছু নাই, জাস্ট না, ফ্লোটিং এটা তো এক্সচেঞ্জ। সোজা হ্যাঁ, আছে। কন্ট্রোল মেকানিজমটা বুঝতে হবে, কোন কোন জি, সিচুয়েশনে কারেন্সি রেট বাড়ে কমে। আর ম্যাথমেটিক্স যা আছে এগুলো একদম মানে 5 এর বাচ্চাকে দেখে দিলেও পারবে, ইজি, হ্যাঁ। ইজি। বাট ওভারঅল ডিসিশন মেকিং এর জন্য এটা আপনার জানতেই হবে আর কি। আর ওই যে আপনার জি, ডিলিং রুম ফাংশনটা ধরেন প্র্যাকটিক্যালি আমরা যেহেতু ইনভলভ না, আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট হ্যাঁ, ডিভিশনে যারা কাজ করে, অল্প কিছু লোকজন শুনেছি যে খুব ক্রিম লোকজন এখানে কাজ করে। বাট একাডেমিক্যালি একটা জিনিস দেখতে যেরকম, প্র্যাকটিক্যালি আমার মনে হয় না এটা এত কঠিন, প্র্যাকটিক্যালি আরো সহজ। জি, জি। আর জি। সেটাই তো, মোটামুটি কনসেপ্ট থাকলে যদি কেউ এই ধরনের ডিলিং ফাংশনে কাজ করে তার জন্য একটু রিল্যাক্সড হবে আশা করি। তো ঠিক আছে, আমি শেষ করবো ইনশাল্লাহ, নেক্সট টপিকটা আমি দিয়ে দেবো, ওকে ভাইয়া। আর সেটা মেল করে দিচ্ছি এখন। জি, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।